আমরা শুরু করছিলাম বিলিরুবিন মেটাবলিজম দিয়ে। বিলিরুবিন হচ্ছে ক্যাটাবলিক এন্ড প্রোডাক্ট অফ হিম। হিম আসতেছে হিমোগ্লোবিন থেকে। হিম কন্টেইনিং সাবস্টেন্স অনেকগুলাই আছে, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, সাইটোক্রোম, পারঅক্সিডেজ, ক্যাটালেজেস, এগুলো হচ্ছে হিম কন্টেইনিং সাবস্টেন্স। আর হিমোগ্লোবিন রিলিজ হয় আমাদের ওল্ড ডিজেনারেটেড আরবিসি। আরবিসির লাইফ স্প্যান আমরা জানি 120 দিন বা 120 days। আফটার 1 to 20 days আরবিসি আর destruction of RBC occur in the reticuloendothelial cell। তখন কি হয়, হিমোগ্লোবিন রিলিজ হয়। এই হিমোগ্লোবিনটা ভেঙে হিম এবং গ্লোবিন বের হয়। গ্লোবিনটা একটা অ্যামাইনো অ্যাসিড, যেটা অ্যামাইনো অ্যাসিড ফুলে চলে যায়। আর এই যে হিম, সে অক্সিজেনেটেড হবে অক্সিজেনের সাথে উইথ দ্য হেল্প অফ হিম অক্সিজেনেজ এনজাইম এন্ড ফর্ম আয়রন এন্ড বিলিভার্ডিন। বিলিভার্ডিনটা কি হবে, বিলিভার্ডিন রিডাকটেজ এনজাইমের মাধ্যমে বিলিরুবিনের রিডাকশন হবে। এই যে বিলিরুবিন, এই বিলিরুবিনটা ব্লাডে রিলিজ হবে। ব্লাডে রিলিজ হওয়ার পরে যখন এই বিলিরুবিনটা ব্লাডে আসবে, তখন সে হচ্ছে ভেরি টক্সিক ওয়াটার ইনসলেবল বিলিরুবিন। যেহেতু সে ওয়াটার ইনসলেবল, সে তার ট্রান্সপোর্টের জন্য সে বাইন্ড করবে অ্যালবুমিনের সাথে। অ্যালবুমিনের সাথে যখন বাইন্ড করবে তখন তার অনেকগুলো নাম হয়, যেমন প্রি হেপাটিক বিলিরুবিন, আনকনজুগেটেড বিলিরুবিন, ইনডাইরেক্ট বিলিরুবিন, ইম্যাচিউর বিলিরুবিন, হিমোবিলিরুবিন। হিমোবিলিরুবিন এতগুলা নাম হয়। নাম হওয়ার পরে কি হয়, হেপাটোসাইট আপটেক করে এটাকে। এই যে অ্যালবুমিন, তাইলে কি হচ্ছে, শুনতে পাচ্ছ তো না? বিলিরুবিনটা আপটেক হবে হেপাটোসাইট দিয়ে। হেপাটোসাইটের আপটেক হওয়ার পরে লিভারের মধ্যে তার কনজুগেশন হবে। এগুলা কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করবে। এগুলা তোমাকে ফিজিওলজিতেও জিজ্ঞেস করবে, আবার ধরো বায়োকেমিস্ট্রিতেও জিজ্ঞেস করবে। এই যে বিলিরুবিন যে কনজুগেশন হয়, কার সাথে কনজুগেশন হয়? বিলিরুবিনটা কার সাথে কনজুগেশন হয়? গ্লুকুরোনিক অ্যাসিডের সাথে। গ্লুকুরোনিক অ্যাসিডের সাথে কনজুগেশন হয় না, একটার সাথে হলে নাম হচ্ছে মনোগ্লুকুরোনাইড, আর যখন দুইটার সাথে হবে তখন তার নাম হচ্ছে ডাইগ্লুকুরোনাইড। এই কনজুগেশন যখন হয়ে যায় তখন তার আবার অনেকগুলা নাম, হেপাটিক বিলিরুবিন, কনজুগেটেড বিলিরুবিন, ডাইরেক্ট বিলিরুবিন, ম্যাচিউর বিলিরুবিন, কোলে বিলিরুবিন। তারপরে সে কি হবে, সে বাইলে এক্সক্রিয়েশন হবে। বাইল ডাক্ট দিয়ে সে বাইলের সাথে এক্সক্রিয়েশন হবে কোথায়, ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনে এক্সক্রিয়েশন হওয়ার পরে কি হবে, ইন্টেস্টাইনে যখন এক্সক্রিয়েশন হবে তখন ইন্টেস্টাইনে কিছু এনজাইম থাকে, মাইক্রোবিয়াল এনজাইম। সেই এনজাইমগুলা না, প্রথমে কি হবে, এটা ডিকনজুগেশন হবে। ডিকনজুগেশন হওয়ার পরে এই যে কনজুগেটেড বিলিরুবিনটা ডিকনজুগেজ এনজাইমের মাধ্যমে ডিকনজুগেশন হয়ে আনকনজুগেটেড বিলিরুবিনে এটা কনভার্ট হবে। আনকনজুগেটেড বিলিরুবিনটা আবার মাইক্রোবিয়াল এনজাইমের মাধ্যমে কি করবে, ইউরোবিলিনোজেন হবে। ইউরোবিলিনোজেনের মধ্যে ম্যাক্সিমামটাই স্টার্কোবিলিনোজেনের রিডাকশন হয়ে সেই ফিসেসের সাথে এক্সক্রিয়েট হয়ে যায়। আর অল্প কিছু পরিমাণ সে কিডনিতে যাবে, গিয়ে ইউরোবিলিন হয়ে ইউরিন দিয়ে চলে যায়। ভাইবাতে এটাও জিজ্ঞেস করবে যে ফিসেসের যে ইয়েলো কালার, এটা কিসের জন্য? এটা হচ্ছে স্টার্কোবিলিনোজেনের জন্য। ঠিক আছে, এটা যেন খেয়াল থাকে। আমি গত ক্লাসের পড়াটা অল্প করে রিভিউ দিচ্ছি, এই জন্য যে আমরা যখন পার্থক্য পড়বো তখন এটা আমাদের লাগবে। তো জন্ডিস কি? জন্ডিস is the clinical condition characterized by yellowish discoloration of the skin sclera, mucous membrane due to hyperbilirubinemia। আমরা বলছিলাম যে আমাদের নর্মাল বিলিরুবিন কনসেন্ট্রেশন হচ্ছে 0.2 to 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। মনে আছে তো নাকি? 0.2 to 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। কিছু আছে ডাইরেক্ট বিলিরুবিন, কিছু আছে ইনডাইরেক্ট বিলিরুবিন। ডিরেক্ট বিলিরুবিনের পরিমাণ হচ্ছে 6 মাইক্রোমোল পার লিটার বা 0.2 to 0.4 মিলিগ্রাম। এটা একটু পরিমাণে কম, যেটা ডিরেক্ট বিলিরুবিন বা কনজুগেটেড বিলিরুবিন। আনকনজুগেটেড বিলিরুবিনটার পরিমাণটা বেশি, 0.2 to 0.6 মিলিগ্রাম পার ডেসিলিটার বা মাইক্রোমোলে এটা 11 এর কাছাকাছি। ক্লিনিক্যালি জন্ডিস দুই ধরনের ছিল, কি কি বলতো? ক্লিনিক্যালি জন্ডিস দুই ধরনের ছিল। কেউ হেমোলাইটিক আর বলো। হচ্ছে হেপাটোসেলুলার জন্য। হেমো না, ওইটা তো হচ্ছে প্যাথোলজিক্যাল টাইপ, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, ম্যাম, হেমোলাইটিক, হেপাটোসেলুলার, অবস্ট্রাকটিভ। ম্যাম এটা ল্যাটেন্ট আর হচ্ছে ক্লিনিক্যাল। প্যাথোলজিক্যাল। ক্লিনিক্যাল হ্যাঁ হ্যাঁ, জন্ডিস লেটেন্ট আর হচ্ছে ক্লিনিক্যাল। ল্যাটেন্ট। ভেরি গুড। লেটেন্ট বলবো, আমরা জানি এই যে নর্মাল ভ্যালু তোমরা দেখতে পাচ্ছ 0.2 to 1।
যেটা 1 থেকে মানে 1 এর উপর থেকে 3 পর্যন্ত যেটা সেটা হচ্ছে লেটেন্ট জন্ডিস। লেটেন্ট জন্ডিস মানে কি, তখন ক্লিনিক্যাল সাইন ডেভেলপ করে না। পেশেন্টের হয়তো সিমটম থাকতে পারে, নশিয়া, উইকনেস এগুলো থাকতে পারে, বাট পেশেন্টের ক্লিনিক্যাল সাইন তখনও ডেভেলপ করে না। আর যেটা ক্লিনিক্যাল জন্ডিস মানে মোর দেন অর ইকুয়াল 3 মিলিগ্রাম পার ডেসিলিটার, হ্যাঁ, সেটাতে পেশেন্টের ক্লিনিক্যাল সাইন ডেভেলপ করে, এই জন্য এটাকে আমরা বলতেছি ক্লিনিক্যাল জন্ডিস। এগুলো কিন্তু খুবই জরুরি, এগুলো পড়বা। প্যাথোলজিক্যাল টাইপের মধ্যে আমরা বলতেছি হিমোলাইটিক হেপাটোসেলুলার অবস্ট্রাকটিভ ডিজিজ। তো আমরা হিমোলাইটিক জন্ডিসটা পড়ে ফেলছিলাম। যেসব ডিজিজের হিমোলাইসিস হয়, যেসব ডিজিজের কারণে হিমোলাইসিস হয়, যেমন ধরো রিচ ইনকম্প্যাটিবিলিটি, ইনকম্প্যাটেবল ব্লাড ট্রান্সফিউশন, ম্যালেরিয়া, সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, এগুলো নাম শুনছো তো নাকি? নাম শুনছো না? জি ম্যাম, শোনা হয়েছে। এইসব ডিজিজে আমাদের হিমোলাইসিস হয়, মানে আরবিসি খুব দ্রুত ভেঙে যায় এবং অনেক ভাঙে, রেটটা খুব বেশি হয়। তো তখন কি হবে, তখন আমার বেশি বেশি বিলিরুবিন মানে হিমোগ্লোবিন রিলিজ হবে আরবিসি থেকে। যত বেশি আরবিসি ভাঙবে তত বেশি আমার হিমোগ্লোবিন রিলিজ হবে। হিমোগ্লোবিন যত বেশি বাইর হবে সেটা থেকে বিলিরুবিনের প্রোডাকশনটা তত বাড়বে। বিলিরুবিনের প্রোডাকশন যত বাড়বে, লিভারে তো গিয়ে তার কনজুগেশন করতে হবে। লিভার ম্যাক্সিমাম তার মানে নর্মাল সে যা করে, নর্মালি সে করে 30 মিলিগ্রাম, বাট তার ক্যাপাসিটি আছে সে 10 টাইমস বেশি করতে পারে, মানে 100 টাইমস বেশি সে করতে পারে অন এন্ড অ্যারাউন্ড। কিন্তু 300 করে নর্মালি সে 10 টাইমস বেশি, 3000 পর্যন্ত সে করতে পারবে, কিন্তু তার বেশি তার কনজুগেশন করার ক্ষমতা নাই। সো এই যে এক্সেস যে বিলিরুবিনটা সেটা আনকনজুগেটেড অবস্থায় থেকে যাবে, তার কোনো কনজুগেশন হবে না। তো এই কারণে কি দেখা যায় যে হিমোলাইটিক জন্ডিসে, এই পয়েন্টগুলা খেয়াল করো, এই কারণে হিমোলাইটিক জন্ডিসে কি হয়, হিমোলাইটিক জন্ডিস গুলাতে আমাদের আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যায়। এগুলা কিন্তু ভাইবাতে জিজ্ঞেস করবে। আমি বারবার বলি যে খাতা কলম পাশে নিয়ে বসবা, কোনগুলা কোথায় ধরে এগুলো একটু নোট রাখবা। আর যেহেতু আমাদের 10 টাইমস বেশি কনজুগেশন হয়েছে, সেই কারণে আমাদের ইউরোবিলিনোজেন এবং স্টারকোবিলিনোজেন এই দুইটার পরিমাণটাও বেড়ে যাবে। বুঝতে পারছো? তারপরে আসে হ্যাপাটিক জন্ডিস, হ্যাপাটিক বা হ্যাপাটোসেলুলার জন্ডিস। এই কারণে এটা হচ্ছে আমাদের লিভার ডিজিজের কারণে হয়। যত ধরনের লিভার ডিজিজের নাম জানো সব নাম বলে দিবা, যেমন ভাইরাল হ্যাপাটাইটিস, তারপরে ধরো পয়জনিং, তারপরে বিভিন্ন ধরনের টক্সিন, সবকিছুই কিন্তু মেটাবলিজম হয় লিভারে গিয়ে। সো লিভার ডিজিজের কারণে আমাদের যদি কখনো জন্ডিস ডেভেলপ করে তখন সেটা হচ্ছে হ্যাপাটিক জন্ডিস। যেমন ধরো লিভার সিরোসিস, হ্যাঁ, বা কার্ডিয়াক ফেইলিউর, এই সবকিছুতে কি হচ্ছে আমাদের এইসব ডিজিজের কারণে দেখা যাচ্ছে লিভার সেলগুলা ড্যামেজ থাকে, তাদের বিলিরুবিন আপটেক হোক বা লিভারে যে সাইকেলটা হয়, মানে বিলিরুবিন আপটেক করা এবং কনজুগেশন করা, সেগুলা ফেল হয়। ফেল হওয়ার জন্য তখন দেখা যায় যে বিলিরুবিনটা প্রপারলি মেটাবলাইজ হতে পারে না, এবং সেই কারণে যদি আমাদের জন্ডিস ডেভেলপ করে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে হ্যাপাটোসেলুলার জন্ডিস। Hepatocellular jaundice is characterized by increased level of conjugated and unconjugated bilirubin in the serum, dark color urine due to excessive excretion of bilirubin and urobilinogen, increased activity of alanine aminotransaminases and aspartate aminotransaminases released into the circulation due to damage to hepatocyte. The patient pass pale clay-colored stool. Due to the absence of starcobilinogen, the affected individual experience nausea, anorexia, and appetite. তাহলে তোমরা দেখো হ্যাপাটিক জন্ডিসে আমাদের দেখো কনজুগেটেড এবং আনকনজুগেটেড বিলিরুবিন দুইটার পরিমাণই বেড়ে যায়। যেটা কনজুগেশন হতে পারতেছে সেটাও বাড়বে, আর যেটা আনকনজুগেটেড মানে বিলিরুবিন যেটা কনজুগেশন হতে পারে না সেটাও বাড়বে, দুইটাই বাড়বে। তারপরে দেখো লিভার স্পেসিফিক যে এনজাইম আছে সেই এনজাইমের নাম কি? লিভার স্পেসিফিক হেপাটোসাইট রেড মার্ক করে দিলাম, তো দেখে দেখে বলো যে লিভার স্পেসিফিক এনজাইমের নাম কি? অ্যালানিন অ্যামাইনোট্রান্সামাইনেজ। এটার আগের নাম ছিল এসজিপিটি, সেরাম গ্লুটামেট পাইরুভেট ট্রান্সামাইনেজ। ওইটার দরকার নেই, নতুন নাম হচ্ছে অ্যালানিন অ্যামাইনোট্রান্সামাইনেজ বা অ্যালানিন ট্রান্সামাইনেজ, এএলটি বলি আমরা আর কি, এএলটি। হ্যাঁ, তো এএলটি টা হচ্ছে আমাদের
এই যে লিভার স্পেসিফিক এনজাইম এএলটি এর পরিমাণ, এই যেহেতু এটা লিভার ডিজিজের কারণে হচ্ছে, সো স্পেসিফিক্যালি এএলটি বাড়বে, এএসটিও বাড়বে। এএসটি কিন্তু লিভারে থাকে ঠিক আছে, কিন্তু তোমরা যখন এনজাইমোলজি পড়বা তখন তোমরা দেখবা কি, তখন তোমরা দেখবা যে এএসটি অন্য জায়গাতেও আছে, যেমন কার্ডিয়াক মাসলে আছে, তারপরে প্রবাবলি প্লাসেন্টা, এগুলাতেও আছে, যার কারণে এটা স্পেসিফিক না, এটা বিভিন্ন কারণে বাড়তে পারে। স্পেসিফিক যেটা সেটা হচ্ছে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সামাইনেজ। তারপরে বলছে ডার্ক কালার ইউরিন ডিউ টু এক্সেসিভ এক্সক্রিয়েশন অফ বিলিরুবিন এন্ড ইউরোবিলিনোজেন। বিলিরুবিনটা যেটা কনজুগেশন হতে, কিছু কনজুগেশন হতে পারবে, কিছু পারবে না, এগুলো যখন ইউরিন দিয়ে বের হয়ে যাবে তখন ইউরিনের হবে ডার্ক কালার ইউরিন। তারপরে দেখো পেশেন্ট পাস পেল ক্লে কালার্ড স্টুল ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ স্টার্কোবিলিনোজেন। এখানে দেখা যায় যে লিভারের ভিতরে বিভিন্ন ধরনের ইন্ট্রাহেপাটিক অবস্ট্রাকশন থাকে। ইন্ট্রাহেপাটিক অবস্ট্রাকশনের জন্য এই যে আমাদের কনজুগেটেড বিলিরুবিন যতটুকুই হয়েছে সেটা আবার আসতে পারে না, না আসলে ইউরিবিলিনোজেন হবে না, ইউরোবিলিনোজেন না হলে আবার স্টার্কোবিলিনোজেন হবে না। আর নর্মাল সিমটম তো থাকেই, নৌশিয়া, অ্যানোরেক্সিয়া, ভমিটিং, এগুলো থাকবে। তাইলে এই গেল হচ্ছে আমাদের হেপাটোসেলুলার জন্ডিস। তারপরে আসে অবস্ট্রাকটিভ জন্ডিস বা রিগারগিটেশন জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিসটা কি জিনিস? This is due to an obstruction in the bile duct that prevent the passage of bile into the intestine. The obstruction may be caused by gallstone or tumor. তোমরা তো নিশ্চয়ই অ্যাবডোমেন পড়ছো না? গল ব্লাডার পড়ছো? জি ম্যাম। পড়ছো বা ছবি দেখছো, বা না দেখলে আজকে একটু তোমাদের অ্যানাটমি বইতে ছবি দেখবা, যে লিভার থেকে বাইল ডাক্টটা বের হয়ে আসে গল ব্লাডারে, যে ইন্টেস্টাইনে ওপেন হয়, বা কিভাবে বাইল এসে মানে বাইল গল ব্লাডারে জমা হয়, এই ছবিগুলো একটু দেখবা। তো তোমরা যখন আমরা বলতেছিলাম যে কনজুগেটেড বিলিরুবিনটা বাইল ডাক্টের মাধ্যমে ইন্টেস্টাইনে আসবে, ইন্টেস্টাইনে এসে সে ডিকনজুগেশন হবে, এরকম বলছিলাম না? তো যদি কোনো কারণে বাইল ডাক্টে অবস্ট্রাকশন থাকে, সেটা স্টোনের কারণে হইতে পারে। তোমরা শুনছো না পিত্তথলিতে পাথর হয়, বা জি ম্যাম। এইরকম কথাবার্তা শুনছো না? জি ম্যাম। তো সেই কারণে যদি কোনো পাথর হয় তাহলে কি হবে, আমাদের বাইল ডাক্টটা অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। যদি কোনো টিউমার হয় ওই জায়গায়, বা প্যানক্রিয়াসের হেড অফ দ্য প্যানক্রিয়াসে যদি টিউমার হয়, তাহলে সেটা ওইটাকে চেপে ধরবে। চেপে ধরলে কি হবে, বাইল ফ্লোটা হবে না, মানে বাইলটা লিভার থেকে ইন্টেস্টাইনে আসবে না। না আসলে তখন কি হবে, তখন এই যে দেখা গেল কনজুগেশন হয়েছে ঠিকই, কিন্তু সে আসতে পারতেছে না এদিকে, তখন এটা উল্টা রিগারগিটেশন হবে। এটাই হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের কজ। Due to the blockage in the bile duct, the conjugated bilirubin from the liver enter into the circulation. Obstructive jaundice is characterized by increased concentration of conjugated bilirubin in serum. কনজুগেশন কিন্তু হয়ে গেছে, এইটার প্যাথোলজি কোথায়? প্যাথোলজি হচ্ছে কনজুগেশন হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সে ইন্টেস্টাইনে না আসে, সে উল্টা ব্যাকফ্লোতে সে প্লাজমাতে চলে গেছে, যার কারণে এখানে কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাবে। তারপরে দেখো অ্যালকালাইন ফসফেটেজ বেড়ে যাবে। এখানে এই যে আমাদের তোমরা যখন পড়বা তখন দেখবা যে অ্যালকালাইন ফসফেটেজ হচ্ছে বাইল ক্যানালিকুলি, এগুলার মধ্যে থাকে। এটা ওই যে ওই অবস্ট্রাকটিভ জন্ডিসের জন্য স্পেসিফিক এনজাইম অ্যালকালাইন ফসফেটেজ ইজ এলিভেটেড as it is released from the cell of the damaged bile duct. Dark color urine due to elevated excretion of bilirubin and clay colored feces due to absence of starcobilinogen. স্টার্কোবিলিনোজেন, ইউরোবিলিনোজেন এগুলো অ্যাবসেন্ট কেন বলতো? আমাদের যে কনজুগেটেড বিলিরুবিন সে তো আসতে পারে নাই। সে যদি আসতে না পারে তাইলে তো এই যে দেখো ছবিটা একটু খেয়াল করো, এই যে কনজুগেটেড বিলিরুবিন কিন্তু আসতে পারে নাই। আসতে যদি না পারে তাইলে এই যে ইউরোবিলিনোজেন, স্টার্কোবিলিনোজেন এগুলো তৈরি হবে? না ম্যাম। তৈরি হবে না। ম্যাম। তৈরি যদি না হয় তাইলে তো আমাদের এই যে স্টার্কোবিলিনোজেন, ইউরোবিলিনোজেন এগুলো অ্যাবসেন্ট থাকবে, বুঝতে পারছো? আর এগুলা তো কমন সিমটম, জন্ডিসের পেশেন্টদের নশিয়া থাকে, তারপরে ওই যে অ্যানোরেক্সিয়া থাকে, পেইন থাকে, উইকনেস থাকে, এগুলা হচ্ছে কমন সিমটম। সবচেয়ে বেশি পরীক্ষাতে যেটা আসে সেটা হচ্ছে এই তিন ধরনের ডিফারেন্স, তিনটা জন্ডিসের মধ্যে ডিফারেন্স কি, এগুলা একেবারে তোমরা 5-7টা মানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে একেবারে ঝাঁঝরা মুখস্থ করে ফেলবা।
নর্মাল বিলিরুবিনের কনসেন্ট্রেশন হচ্ছে 0.2 to 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। 3 ধরনের জন্ডিসে বিলিরুবিন বাড়বে, কিন্তু হিমোলাইটিক জন্ডিসে বিলিরুবিনটা একটু কম বাড়ে, অবস্ট্রাকটিভের সবচেয়ে বেশি বাড়ে, আর হেপাটোসেলুলারে মোটামুটি মাঝামাঝি ইনক্রিজ হয়। টাইপ অফ বিলিরুবিন ইনক্রিজ, টাইপের মধ্যে আমরা দেখছি হিমোলাইটিকে যেটা বাড়বে সেটা হচ্ছে আনকনজুগেটেড, অবস্ট্রাকটিভে বাড়বে হচ্ছে কনজুগেটেড, আর হেপাটোসেলুলারে বোথ কনজুগেটেড আর আনকনজুগেটেড দুইটাই বাড়বে। ইউরোবিলিনোজেন, ইউরোবিলিনোজেনের মধ্যে দেখো হিমোলাইটিক জন্ডিসে ইনক্রিজ হবে, ইউরোবিলিনোজেন বাড়বে। মনে আছে না যে বেশি বেশি আরবিসি ভাঙবে, বেশি বেশি হিমোগ্লোবিন রিলিজ হবে, হিমোগ্লোবিন থেকে বেশি বেশি বিলিরুবিন হবে, বেশি বেশি বিলিরুবিন হইলে লিভার বেশি বেশি কনজুগেশন করবে, কনজুগেশন হইলে সেটার থেকে বেশি বেশি ইউরোবিলিনোজেন স্টার্কোবিলিনোজেন তৈরি হবে। মনে আছে? ইউরোবিলিনোজেন বাড়বে এখানে, আর অবস্ট্রাকটিভ জন্ডিসে কমে যাবে। একটু আগে আমরা দেখাইলাম যে অবস্ট্রাকশনের জন্য আসতে পারবে না, যার জন্য ইউরোবিলিনোজেন কমে যাবে। আর হেপাটোসেলুলার জন্ডিস এটা নরমালও হতে পারে, ইনক্রিজও হতে পারে ইউরোবিলিনোজেন। তারপরে আসো স্টার্কোবিলিনোজেন। এর পরের পয়েন্ট কোথায়? এটা স্টার্কোবিলিনোজেন। স্টার্কোবিলিনোজেন হিমোলাইটিকে বাড়বে, অবস্ট্রাকটিভে কমবে, আর হচ্ছে হেপাটোসেলুলারে কমবে। বাইল সল্ট, বাইল সল্ট হিমোলাইটিক আর অবস্ট্রাকটিভ এই দুটাতে প্রেজেন্ট থাকবে। এএলপি বাড়বে কোন জন্ডিসে? একটু আগে বলছিলাম আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসে, বাকি দুইটাতে নরমাল থাকবে। আর এএলটি এটা নরমাল হবে, হ্যাঁ। আর এএলটি যেটা, এএলটি বাড়বে হচ্ছে লিভার স্পেসিফিক এনজাইম যেহেতু, সো এটা বাড়বে হেপাটোসেলুলার জন্ডিসে। এখন বলো, এখানে কোনো পয়েন্ট নাই, তারপরে আমি নিজের থেকে বলি, তোমরা বলো তো আরবিসির মধ্যে কোন এনজাইম থাকে? আরবিসির মধ্যে কোন এনজাইম থাকে? তোমরা পড়ছো? ল্যাকটেট ডিহাইড্রোজেনেজের নাম শুনছো? আইসো এনজাইম ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, যার 5টা সাবটাইপ আছে, নাম শুনছো? না, রেসপন্স করো যে ম্যাডাম মনে আছে বা মনে নাই। আজকে এই যে এখন আমি তোমাদেরকে ছেড়ে দিব, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ টা বের করে তোমরা জাস্ট এটা এনজাইমের পার্টে পাবা, এনজাইমের চ্যাপ্টারে একবারে লাস্টে ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, এটার কয়টা আইসো এনজাইমের ফর্ম আছে, কোনটা টিস্যু ডিস্ট্রিবিউশন কোথায়, এটা একটু দেখবা। এটা পরীক্ষাতে খুবই আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা শুধু তোমাদের এইখানে না, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতেও কাজে লাগবে, এনজাইমোলজিতেও কাজে লাগবে। সো তোমরা কি করবা? ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ দেখবা। তো ল্যাকটেট ডিহাইড্রোজেনেজের 1 এবং 2 যেটা আইসোএনজাইমের টাইপ, সে 1 এবং 2 থাকে হচ্ছে আরবিসির মধ্যে, যেই কারণে যদি হিমোলাইটিক জন্ডিস হয় তাহলে আমরা দেখবো ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ বাড়বে। তাহলে হিমোলাইটিকে বাড়বে এলডিএইচ, এএলপি বাড়বে হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসে, আর এএলটি বাড়বে হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিসে। তাহলে তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক থাকলো, তোমরা খুব সুন্দরভাবে এই তিনটা জন্ডিসের টাইপ, তিনটা জন্ডিসের কজ, কোনো মানে ডেসক্রিপশন লাগবে না, জাস্ট সিম্পলি তোমরা ধরো 3টা বা 4টা করে কজ লিখবা, 4টা বা 5টা করে কজ লিখবা, আর হচ্ছে এই ডিফারেন্সটা লিখে তোমরা আমাকে মেসেজ করবা, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষাতে ইনভেরিয়েবলি পরীক্ষাতে আসে পার্থক্যটা, যে যদি কেউ এই পার্থক্যটা খুব ভালোভাবে নিখুঁতভাবে তুলে ধরতে পারে, তুমি যদি না বুঝো তাহলে তুমি দেখবা স্টার্কোবিলিনোজেন, ইউরোবিলিনোজেন এগুলা তুমি উল্টাপাল্টা করে ফেলবা, কোনটাতে বাড়তেছে কোনটাতে কমতেছে। এই কারণে যদি কেউ প্রপারলি এটা পার্থক্যটা লিখতে পারে, আমরা বুঝি যে না সে বুঝছে, সে পুরা জিনিসটা খুব ভালোভাবে বুঝছে। তাইলে আজকে এতটুকু থাক, তোমরা আমাকে এই জিনিসটা লিখে পাঠায়ো, ঠিক আছে?